আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো উদ্দীপক কি দেওয়া আছে, XYZ তিনটা রোগ দেওয়া আছে। এই যে তিনটা রোগ, প্রথমটাতে কি হয়, এক্সে লোহিত রক্তকোষের অভাবে অক্সিজেনের ঘাটতি হয়। তার মানে লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতে পারবে না বা লোহিত রক্তকণিকার অভাব, এই যে সমস্যাটা, এটা আমরা কোথায় দেখতে পাই? লিউকেমিয়ার ক্ষেত্রে কিন্তু এই মানে সমস্যা বা সিমটমটা আমরা দেখতে পাই। তাহলে লিউকেমিয়া। এরপরে আসো ওয়াই কি বলছে, রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত এবং বুকে ব্যথা। তাহলে বুকে ব্যথা যদি হয় সেক্ষেত্রে আমরা হার্ট রিলেটেড কোনো অসুবিধা হচ্ছে এটা বুঝতে পারি। আর গ্লুকোজের মাত্রা যেহেতু অনিয়ন্ত্রিত আছে, এই জায়গাটা আমরা কি বুঝতে পারো, হার্ট অ্যাটাকের সমস্যা হইতে পারে। এরকম একাধিক সিমটম কিন্তু বিভিন্ন রোগের সাথে মিলতে পারে, মানে একটা সিমটম দেখে কিন্তু আমরা যে হার্ট অ্যাটাক বুঝে ফেলবো এরকম না। সেক্ষেত্রে অনেকগুলো সিমটম এরকম কাছাকাছি থাকে, আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব, কিন্তু প্রাথমিকভাবে দেখে কতটুকু বুঝতে পারি এটাই এখানে আমরা করতেছি। শ্বাসনালীর প্রদাহ এবং টনসিলের প্রদাহ। তাহলে এই যে শ্বাসনালী, আমাদের ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়ল, ওই জায়গাগুলোয় যদি প্রদাহ বলতে ব্যথা অনুভূত হয়, আর যদি টনসিল আমাদের এই জায়গাটায় থাকতেছে, কানের দুই পাশে নিচের দিকে, তাহলে এই যে টনসিলের প্রদাহ বা টনসিলের ব্যথা, এই জায়গাটায় আমরা কি বুঝতে পারতেছি, ছোট শিশুদের যখন বাত জ্বর হয় বা বাত রোগ হয় তখন আমরা এটা দেখতে পাই। তাহলে তিনটা রোগের নাম উদ্দীপকে দেওয়া আছে, আমরা রোগ তিনটা ধরতে পারলাম। এরপরে চলো সামনের দিকে যাই। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ যেটা লোহিত রক্তকণিকায় অবস্থান করে এবং ওই লোহিত রক্তকণিকাটাকে লোহিত হইতে সাহায্য করে। লোহিত বলতে লাল বুঝাচ্ছে। একটা রক্তকণিকা আমাদের তিন ধরনের আছে। একটা রক্তকণিকা কখন লাল বর্ণের হবে? যখন তার ভিতরে তোমার হিমোগ্লোবিন থাকতেছে। হিমোগ্লোবিনের হিম অংশটুকু দ্বারা তোমার আয়রন বা লৌহ বুঝাচ্ছে। এখানে আয়রন বা লৌহ থাকে, মেইনলি এই আয়রনটা থাকার কারণেই ওই লোহিত রক্তকণিকাটা লাল হয়। আর গ্লোবিন যে অংশটা, গ্লোবিন হচ্ছে তোমার প্রোটিন। তাহলে এই যে প্রোটিনটা তোমার লৌহ সমৃদ্ধ এবং রক্তকে লাল বর্ণ দান করতে সাহায্য করতেছে, এটাই হিমোগ্লোবিন। এরপরে শরীরে কোথাও কেটে গেলে অনেক সময় সহজেই রক্তপাত বন্ধ হয় না। কারণ কি? রক্ত বন্ধ হওয়ার জন্য আমরা জানি অনুচক্রিকা কাজ করে। রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই যে অনুচক্রিকাটা, এটা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। ওর মেইন কাজই রক্ত তঞ্চন ঘটানো। রক্ত তঞ্চন বলতে ওই যে ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে, যেগুলা ব্লাড ক্লট করতে সাহায্য করে। এখন রক্তপাত যদি বন্ধ না হইতেছে তখন আমরা কি বুঝবো? অবশ্যই অনুচক্রিকার ঘাটতি আছে, এটা বুঝতে পারবো। তাহলে যদি দেহে অনুচক্রিকার অভাব থাকে সেক্ষেত্রে ওর কাজগুলো ঠিকমতো করতে পারবে না এবং এই সমস্যাটা হবে। এই জায়গাটায় দেখো অনুচক্রিকা কি করতেছে, আমাদের প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে। কিসের মাধ্যমে করতেছে? থ্রোম্বোপ্লাস্টিন একটা প্রোটিন আছে, এই প্রোটিনের সাহায্যে প্রোথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হইল। এই থ্রম্বিনটা পরবর্তীতে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে। এই যে জালক, ফাইবার বলতে আমরা কি বুঝি? তন্তু বা আঁশ বুঝি। তাহলে এই যে জালকে পরিণত করতেছে, তার মানে জাল তৈরি করতেছে। কোনো জায়গায় যদি তোমার চিড়ে যায়, দুইটা অংশ এরকম আলাদা হয়ে যাবে, মানে এই জায়গায় ধরো চিড়ে গেল, সেক্ষেত্রে এই আলাদা দুইটা অংশকে একসাথ করবে ওই জালকগুলা, ফাইব্রিন জালকগুলা। এখন ওই জালের সাথে আবার তোমার রক্তকণিকাগুলো এসে আটকায় যাবে, মানে বের হয়ে যাইতে পারবে না। সেক্ষেত্রে এই জালটা কি করতেছে, তোমার রক্তটাকে মানে থামাইতেছে বা তঞ্চন করতে সাহায্য করতেছে। তাহলে রক্ত তঞ্চনে এই বিক্রিয়াগুলো আমরা অনুচক্রিকা ঘটাইতে দেখি, মানে অনুচক্রিকা এই বিক্রিয়াগুলো ঘটায়, এটা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে অনুচক্রিকা যদি না থাকে তাহলে সহজে রক্তপাত বন্ধ হইতে পারবে না, এই কথাটা আমরা বলতে পারি। এরপরে আসো গ নাম্বার প্রশ্নটা কি বলছে, উদ্দীপকে ওয়াই দ্বারা যে রোগটির লক্ষণ প্রকাশ পেয়েছে তার কারণ আর প্রতিকার। ওয়াই কি ছিল আমাদের? রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত, বুকে ব্যথা, আচ্ছা হার্ট অ্যাটাক ছিল। এই যে হার্ট অ্যাটাক, এই সমস্যাটা যেই জন্য মানে এইখানে যে লক্ষণটা প্রকাশ পাইছে সেই রোগটা কি? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের কারণ আর প্রতিকার ব্যাখ্যা করতে বলছে। এখন হার্ট অ্যাটাকের কি কি কারণ আছে চলো আমরা এগুলা দেখি। মেইনলি হার্ট অ্যাটাকের কারণ বলতে গেলে তোমার অবশ্যই ধূমপান করলে এরকমটা হইতে পারে, চর্বি জাতীয় খাবার বেশি খাইলে, গ্লুকোজের পরিমাণ মানে বেশি হয়ে গেলে, এই যে কারণগুলো চলো আমরা দেখি। দেহের ওজন যদি বেড়ে যায়, হঠাৎ যদি দেহের ওজন বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের হইতে পারে এই হার্ট অ্যাটাকটা। সবার প্রথমে
ঘ নাম্বারে তুমি যে বুঝতে পারলা এই রোগটা হার্ট অ্যাটাক, প্রথমে এইটা কিন্তু বলে নেওয়া লাগবে। হার্ট অ্যাটাক যে তুমি বুঝতে পারলা এতটুকু আগে বলে নেওয়া লাগবে, এরপরে আমরা এর কারণটা বর্ণনা করব। কি কি কারণ? এই যে ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতিকার কি হবে? ওজন কমাইতে হবে। তুমি কারণ জানলে প্রতিকার অটোমেটিকই পারবা, কারণ এই কারণে হচ্ছে তুমি জানো, এই কারণগুলো থেকে বিরত থাকবা, তাই তো হয়। রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকা, গ্লুকোজ যদি অনেক বেশি বেড়ে যায় বা অনেক বেশি কমে যায় অনিয়ন্ত্রিতভাবে যদি থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হার্ট অ্যাটাক হয়। তারপরে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেমন তেলযুক্ত খাবার বেশি খাওয়া, ফাস্ট ফুড বেশি খাওয়া, এই যে বাইরের খাবারগুলা, মানে এগুলো তো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে। তুমি ধরো বাইরে থেকে হেলদি কিছু কিনে খাইতে গেলা, কিন্তু ওগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে, খোলা জায়গায় রাখে, সেক্ষেত্রে ধুলোবালু এই জিনিসগুলা কি করে আমাদের খাদ্যটাকে অস্বাস্থ্যকর করে তোলে। তার মানে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হার্ট অ্যাটাক হইতে পারে। তাহলে খাদ্যাভ্যাসটা একটা সুন্দর তালিকার ভিতর আনা লাগবে আমাদের। তারপরে তোমার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের ভিতর আনা লাগবে। প্রতিকার আর কারণ কিন্তু আমাদের একসাথেই হয়ে যাচ্ছে। দেখো, অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম যদি না করো সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হইতে পারে। তাহলে তোমার কি করা লাগবে? অবশ্যই দিনে কিছুটা হলেও ব্যায়াম করা লাগবে, হাঁটা চলার অভ্যাস করতে হবে, তাহলেই আমরা প্রতিকার করতে পারতেছি। আবার দেখো, সবসময় হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত ও বিমর্ষ থাকলে যে কোনো বয়সে এই রোগের ঝুঁকি বাড়ে। মানে তুমি যদি অনেক বেশি ডিপ্রেশনে থাকো, অনেক বেশি ওভার থিঙ্কিং করতে থাকো, সেক্ষেত্রে কি হবে? হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বাড়বে। তাহলে প্রতিকার হিসেবে আমরা কি বলতে পারি? এত বেশি দুশ্চিন্তা না করা। তাহলে এই যে কারণগুলা, কারণ জানলে কিন্তু প্রতিকার হয়ে যাচ্ছে। তাহলে এই কারণে আমাদের হার্ট অ্যাটাক হইতে পারে। আর প্রতিকারে কি হইলো দেখো, এই রোগ থেকে বাঁচতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলা কি? দেহের ওজন এখন নিয়ন্ত্রণে রাখা লাগবে, কারণ ওজন যখন বৃদ্ধি পাচ্ছিল তখন হার্ট অ্যাটাক হচ্ছিল। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, কারণ অস্বাস্থ্যকর তেল চর্বিযুক্ত ফাস্ট ফুডগুলো আমাদের হৃদযন্ত্রের যে ঝুঁকিটা বাড়াচ্ছিল। এই যে তেল চর্বিযুক্ত খাবার, এগুলো কিন্তু আমাদের হার্টের যে বাইরের যে কার্ডিয়াক পেশি, ওখানে যায় হচ্ছে জমা হয়। আবার হার্টের ভিতরে যে রক্তনালীগুলা, ওগুলাতে জমা হইলে তখন তোমার রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং মানে ওখানে হচ্ছে সমস্যা তৈরি হইতে পারে। কাঁচা ফল আর শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, ফাস্ট ফুড কমায় দিলে এগুলো বেশি পরিমাণে খাইতে হবে। তারপরে আর কি কি প্রতিরোধের ব্যবস্থা আছে দেখো তো? অলস জীবনযাপন বর্জন করতে হবে। কি করতে হবে? প্রতিদিন কিছুটা পরিমাণ হইলেও ব্যায়াম করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, যেমন নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য মানে হচ্ছে যেই খাদ্যের 6টি উপাদানই একসাথে থাকে। এখন একসাথে এরকম খাবার তুমি কখনোই খুঁজে পাবা না। সেক্ষেত্রে খাদ্য তালিকাটা এভাবে বানাবা যাতে তোমার খাবার প্লেটের ভিতর শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন সব কিছু একসাথে থাকতেছে। মানে এতটুকু ইনশিওর করবা যে তুমি ভাত নিলা শর্করা, তার সাথে মাছ নাও, মাংস নাও, সেক্ষেত্রে আমিষ হচ্ছে। তারপরে তুমি কিছুটা ঘি নাও, সেক্ষেত্রে চর্বি আসতেছে। এরকম করে সবগুলা খাদ্য উপাদান একসাথে রাখো। শাকসবজি নাও, তাহলে খনিজ উপাদান আসবে। তাহলে এইভাবে করে তোমার সুষম খাদ্য গ্রহণ করতে হবে। একটা খাদ্যে তুমি কখনো সবগুলো উপাদান একসাথে পাবাও না। মিশ্র খাদ্যে কিছুটা উপাদান একসাথে থাকে, কিন্তু ওইটাতে মানে এতগুলা মানে সুষম খাদ্যে সবগুলা আসে না। মাদক ও নেশা জাতীয় বস্তুকে বর্জন করতে হবে। এই যে মাদক বা ধূমপান, এটা কি করে? তোমার রক্তে নিকোটিনের পরিমাণটা বাড়ায় দেয়। রক্তে যখন নিকোটিন মিশে যাচ্ছে, ওই রক্ত তোমার পুরো দেহে ফ্লো করতেছে, তখন ফুসফুসে যখন যাচ্ছে ওই রক্তগুলা তোমার ফুসফুসকে অ্যাটাক করতেছে। রক্ত যখন হার্টে পাম্প হইতে যাচ্ছে, ওখানে তোমার হার্টকে সমস্যা করতেছে। রক্ত যখন পরিশুদ্ধ হওয়ার জন্য বৃক্কে যাচ্ছে, তখন তো ওরা তোমার কিডনিকেও সংক্রমিত করতেছে। আবার নিকোটিন ওই রক্তের মাধ্যমে যখন ব্রেইনে ছড়ায় যাচ্ছে, মানে ব্রেইনের কোষগুলোতেও তো তোমার অক্সিজেন পরিবাহিত হয় রক্তের মাধ্যমে, সেক্ষেত্রে ওই ব্রেইনেও কিন্তু সমস্যা তৈরি করতেছে। তাহলে এই মাদক দ্রব্য বা নেশাদ্রব্য কিন্তু আমাদের পুরো বডি সিস্টেমটাকে নষ্ট করে ফেলতে পারে, তোমার মানসিক, শারীরিক বিভিন্ন ধরনের বৈকল্য সৃষ্টি করতে পারে। তাহলে এই মাদক দ্রব্য গ্রহণ থেকে অবশ্যই বিরত থাকা লাগবে। এরপরে নিয়মিত হাঁটা চলা করতে হবে, যেটা এখানে ব্যায়ামের সাথে দিয়ে দিলেই হইতো। এই যে নিয়মিত ব্যায়াম করা, এটাই তো হাঁটা চলা। তাহলে এই যে নিয়ম কানুনগুলা, কারণটা তুমি জানতে পারলে প্রতিকারটা তুমি এমনিই বুঝতে পারতেছো। এইটা কিন্তু সহজ কথাবার্তা, এখানে বোঝানোর মতো কিছুই নেই। তারপরে আসো উদ্দীপকে উল্লিখিত কি বলছে আমাদের প্রশ্নটা আগে আমরা পড়ি। দেখো তো ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলছে? উদ্দীপকে এক্স ও জেড রোগ দুটির মধ্যে কোনটি বেশি ভয়াবহ? এক্স আর জেড। এক্স আমাদের কি ছিল দেখো তো? এক্স ছিল হচ্ছে লিউকেমিয়া, এটা ছিল লিউকেমিয়া। এই লিউকেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতে পারে না, কিন্তু শ্বেত রক্তকণিকা ধুমায় উৎপন্ন হয়। এই রোগটাকে আমরা বলবো হচ্ছে লিউকেমিয়া। আর জেড, জেড হচ্ছে শ্বাসনালীর প্রদাহ, এটা কি ছিল? বাত জ্বর ছিল, বাত জ্বর। তাহলে এই দুইটা আমরা বুঝতে পারলাম।
বুঝতে পারার পরে এখন আমরা কি করব, কোনটা বেশি ভয়াবহ তুমি শুনে বলো তো, কোনটা বেশি ভয়াবহ? রক্ত উৎপন্ন হইতে পারতেছে না, আর আরেকটা যেটা বাত জ্বর, সেখানে কি হয়, তোমার হৃৎপিণ্ড কিছুটা দুর্বল হয়ে যায়, যার জন্য রক্ত পুরো দেহে প্রবাহিত হইতে একটু দেরি হয় বা ডিলে হয়। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে কোনটা বেশি ভয়াবহ। রক্ত একদমই তৈরি হচ্ছে না, এটা বেশি ভয়াবহ না? যে তাহলে আমরা বলতে পারি কি, এক্স রোগটা হচ্ছে আমাদের অস্থিমজ্জা ও রক্তের অস্বাভাবিক অবস্থাজনিত একটা রোগ, যেটাকে আমরা লিউকেমিয়া বলতে পারি। তাহলে লিউকেমিয়ার আরেকটা নাম কিন্তু রক্তে ক্যান্সার। কি জন্য? রক্তকোষ, লোহিত রক্তকোষ ওইটা উৎপন্ন হচ্ছে না, আর শ্বেত রক্তকোষ এতগুলা তৈরি হচ্ছে। এখন এতগুলা যে তৈরি হচ্ছে, এটা দেখে আবার খুশি হওয়ার দরকার নেই। শ্বেত রক্তকণিকা আমাদের দেহে জীবাণু ভক্ষণ করে, তাহলে শ্বেত রক্তকণিকা বেশি হইলে তো ভালো, এটা ভেবে আমরা কিন্তু খুশি হয়ে যেতে পারি। কিন্তু এই যে বেশি লোহিত শ্বেত রক্তকণিকাটা যে তৈরি হচ্ছে, এটা কিন্তু ক্যান্সার কোষ, এগুলা কিন্তু এমনিতে রক্তকণিকা না। এবং ওয়াই হচ্ছে বাত জ্বর। আমরা যে এই উদ্দীপকের সিমটম দুইটা দেখে যে রোগ দুইটা ধরতে পারছি, এটা তোমাকে প্রথম লাইনেই বলে দিতে হবে। তাহলে এতটুকু আমি বলে দিলাম, এরপরে আমরা বিশ্লেষণটা করব কোনটা বেশি ভয়াবহ। আমার মনে হচ্ছে লিউকেমিয়া বেশি ভয়াবহ, কারণ এখানে কি হয়, তোমার রক্ত তৈরিই হয় না। লিউকেমিয়ার ক্ষেত্রে কি হয়, রক্ত উৎপন্নই হয় না, আর বাত জ্বরের ক্ষেত্রে তখন রক্ত উৎপন্ন হয়, কিন্তু হৃৎপিণ্ড স্লো হওয়ার কারণে কিছুটা দেরি করে রক্ত প্রবাহিত হচ্ছে। এখন এই যে লিউকেমিয়া রোগের লক্ষণগুলো চলো আমরা দেখি। এখানে কি হচ্ছে, শ্বেত রক্তকণিকা অতিমাত্রায় তৈরি হয়, দেখো অস্বাভাবিক মাত্রায় শ্বেত রক্তকণিকা তৈরি হয়, যার ফলে পরোক্ষভাবে লোহিত রক্তকোষ এবং অনুচক্রিকা, আমরা জানি 3 ধরনের রক্তকণিকা আছে, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। লোহিত আর অনুচক্রিকা একটুও তৈরি হয় না, কিন্তু শ্বেত রক্তকণিকা এত বেশি তৈরি হচ্ছে। তাহলে এই যে অস্বাভাবিক একটা অবস্থা, এটা কিন্তু এই লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন এই যে লিউকেমিয়া যদি হয়, লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতে পারতেছে না। লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের অক্সিজেন পরিবহনে কাজ করে। ওখানে যে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার মধ্যে, ওই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যৌগ তৈরি করে। ওই যৌগটাকে আমরা বলবো হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন তৈরি করার মাধ্যমে রক্তের মাধ্যমে অক্সিজেন প্রবাহিত করে নিয়ে যায়। সেই ক্ষেত্রে লোহিত রক্তকণিকা যদি উৎপন্ন হইতে না পারে, তাহলে রক্তের মাধ্যমে যে অক্সিজেন প্রবাহিত হচ্ছিল সেটা আর হইতে পারবে না। অক্সিজেন প্রবাহিত না হলে কোষগুলা মরে যাবে। কোষ মরে গেলে তোমার দেহে শ্বসন সম্পন্ন হবে না, মানে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। সেক্ষেত্রে কি হয়েছে দেখো তো, অক্সিজেনের ঘাটতি দেখা দিবে, রোগী দুর্বল বোধ করবে, ফ্যাকাশে হয়ে যাবে এবং শ্বাসকষ্ট হবে। এই যে সমস্যাগুলো, এগুলো সব কি জন্য হচ্ছে, লিউকেমিয়ার কারণেই কিন্তু হচ্ছে। অনুচক্রিকার অভাবে রক্ত জমাট বাঁধতে না পারার কারণে দাঁতের গোড়া ও নাক সহ শরীরের বিভিন্ন স্থান থেকে অনেক সময় কোনো আঘাত ছাড়াই অস্বাভাবিক রক্তক্ষরণ ঘটবে। অনেক সময় নাকের থেকে রক্ত বের হইতে দেখা যায়, এটা কিন্তু এই লিউকেমিয়ার লক্ষণ। আর হচ্ছে পুরো বডিতে তোমার লাল লাল ছোট ছোট স্পট দেখা যায়। এইগুলা কিন্তু আমরা যখন লিউকেমিয়া হচ্ছে তখন কিন্তু দেখতে পারতেছি। তাহলে এই রোগের যে সিমটমগুলা বা এই রোগ হইলে যে খারাপ দিকগুলো আমরা জানতে পারলাম, এখন আমরা বাত জ্বরের ক্ষেত্রে যে খারাপ দিকগুলো আছে ওগুলো দেখব। দুইটা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে লিউকেমিয়া বেশি ভয়াবহ। চলো বাত রোগের ক্ষেত্রে কি দেখতে পাই দেখো, স্ট্রেপ্টোকক্কাস যে অণুজীবটা আছে, স্ট্রেপ্টোকক্কাসের কারণে তোমার বাত জ্বরটা হয়। বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয়, হৃৎপিণ্ডের কপাটিকাগুলা আক্রান্ত হয়। হৃৎপিণ্ডের কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা। হৃৎপিণ্ডের কাজ কি, রক্ত সামনের দিকে প্রবাহিত করে নিয়ে যাও। সামনের দিকে বলতে ওর একটা ফ্লো আছে, যে ফ্লোটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে দেখো। এই জায়গাটা হৃৎপিণ্ড কাজ করতেছে আমাদের সবার প্রথমে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে আসতেছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাচ্ছে, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যাচ্ছে। এই সবগুলা কি আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই দেখো কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে আসার পরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা কি হয়ে গেল, অক্সিজেনে কনভার্ট হয়ে গেল। কি জন্য, ফুসফুসের ভিতরে এরকম বায়ুথলি থাকে, এই বায়ুথলিগুলা তোমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এরকম আদান প্রদান করতে পারে। সেক্ষেত্রে দেখো ফুসফুসে আসার পরে অক্সিজেনে পরিণত হয়েছে, এই ফুসফুসের শিরা দিয়ে আবার হার্টে প্রবেশ করলো। দেখো হার্টের বাম অলিন্দে আসলো, কে আসলো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার বাম নিলয়ে গেল, বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে পুরো দেহে চলে গেল অক্সিজেন। পুরো দেহ থেকে শ্বসন প্রক্রিয়া যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, ওই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার হার্টে আসলো। এভাবে গতিপথটা একমুখী, দেখো এই ফ্লোটা পুরো তোমার একমুখীভাবে চলতেছে না। হার্টে এই একমুখী ফ্লোটা যাতে বজায় থাকে এই জন্য এখানে কপাটিকা থাকে। দেখো এই জায়গায় এটা হচ্ছে একটা কপাটিকা, এই যে উল্টা দিকে এটা আর একটা কপাটিকা, একটা কপাটিকা, এই যে কপাটিকা, এইখানে মহাশিরার মুখেও তোমার কপাটিকা থাকতেছে। প্রতিটা জায়গায় এই কপাটিকাগুলা আমার রক্তকে একমুখী প্রবাহে পরিণত করতেছে। তার মানে
কপাটিকা দিয়ে তোমার রক্ত শুধু আসতে পারে, উল্টা দিকে আর যাইতে পারে না। তাহলে এই যে কপাটিকাটাকে যদি আক্রান্ত করে ফেলে, মানে তোমার হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে যদি দুর্বল করে ফেলে, সেক্ষেত্রে কি হবে, হৃৎপিণ্ড সুন্দরভাবে রক্ত পাম্প করতে পারবে না। রক্ত পাম্প না করতে পারলে আমাদের কোষগুলোতে রক্ত পৌঁছাইতে পারবে না, এবং পৌঁছাইতে না পারলে কিছুটা দুর্বল হয়ে যাবে আমাদের কোষগুলো। অক্সিজেন না পাইলে তো হচ্ছে মানে শক্তি তৈরি করতে পারবে না। তাহলে এই যে বাত জ্বরের ক্ষেত্রে আমরা যেই সিমটমগুলো দেখতে পারলাম, ওইখানে রক্ত যাইতে দেরি হচ্ছে বা হৃৎপিণ্ড কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু লিউকেমিয়াতে কি হইলো, রক্ত তোমার তৈরি হচ্ছে না, যাবে কিভাবে? তাহলে এই যে রক্তে ক্যান্সার, লিউকেমিয়ার আরেকটা নাম রক্তে ক্যান্সার, সেক্ষেত্রে আমরা কি জানি, রক্তে ক্যান্সার হইলে কিন্তু তোমার মানে ক্যান্সার রোগটা হইলে কিন্তু রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, কারণ ক্যান্সারের কোনো চিকিৎসা বা ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাহলে এই যে রক্তে ক্যান্সারটা, এইটা বাত জ্বরের তুলনায় বেশি ভয়াবহ বলে আমি মনে করতেছি। তাহলে দুইটার কম্পারিজম এভাবে আমরা দুইটা প্যারা করে লিখবো। তুমি চাইলে ওর যে সিমটমগুলো, এগুলো হচ্ছে পয়েন্ট আকারেও লিখতে পারো। তাহলে আমরা এই যে এখানে লিউকেমিয়ার সিমটমগুলো লিখবো, বা ওর যে ক্ষতিকর দিকগুলো, লিউকেমিয়া হইলে কি কি ক্ষতি হয়, আর এখানে আমরা বাত জ্বরের ক্ষতির দিকগুলো লিখবো। লেখার পরে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারতেছি যে লিউকেমিয়া বেশি ভয়াবহ। এভাবে করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করে দিব। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।